সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগত। আজকে আমার মঙ্গল মন্ত্রে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছি উনি হচ্ছেন শাহরিয়ার সিজার রহমান। শাহরিয়ার সিজার রহমানকে আমি খুবই হঠাৎ করেই ইন্টারনেটে খুঁজে পেয়েছি। উনি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স নামে একটি সংস্থা, সেই সংস্থার প্রতিষ্ঠাতা। তো আমরা শাহরিয়ারের কাছে এই গল্প শুনব। তো কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি, আপা কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি তো এখন কেমব্রিজে পড়ালেখা করছেন। জি, আপনি এখন কি বিষয় পড়ালেখা করছেন? আমি কেমব্রিজে এসেছি 1 বছরের একটা এমফিল কোর্স কনজারভেশন লিডারশিপের। আমরা সিজার ভাইয়ের কাছে গল্প শুনবো যে উনি কিভাবে শুরু হলো ওনার যে যাত্রা। ওনার অনেক মজার মজার গল্প আছে এবং ওনার ইন্টারনেটে আপনি দেখতে পাবেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স একটি সংস্থা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকায় যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী আছে ওগুলা সংরক্ষণের উনি কাজ করেন। তো ভাইয়া আপনি শুরু করেন, কিভাবে আপনার যাত্রা শুরু হলো, কি কারণে আপনি এই সেক্টরে কাজ করছেন? জি আপা, অনেক ধন্যবাদ আজকে ইনভাইট করার জন্য। সো আমার শুরুটা হয়েছিল আসলে আমার ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি একটা ভালোবাসা ছিল। যখন একদম ছোট ছিলাম ঘরে আপনার কুকুর, বিড়াল, তারপর বিভিন্ন পশু পাখির সাথে সময় কাটতো। তো যখন বড় হচ্ছি টিনের সময় আসলে তখন শিওর ছিলাম না যে আমি ক্যারিয়ার কি হিসাবে চুজ করব। তখন দেখা যায় টিপিক্যাল বাংলাদেশে একটা ফ্যামিলিতে যে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কম্পিউটার সায়েন্স এগুলো নিয়ে পড়াশোনা করবে, তো সেরকম একটা প্রেশার ছিল। তো সেই সময় আমার সুযোগ হয় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার। আমি হাই স্কুল ওখানেই করি। তখন থেকে আমার একটা আগ্রহ থাকে পশু পাখির উপর। তো আমি ইনিশিয়ালি আপনার ভলেন্টিয়ার করতাম, বিভিন্ন যে অ্যানিমাল শেল্টারগুলো থাকে কুকুর নিয়ে সময় কাটাতাম। তো তখন থেকেই একটা প্ল্যান ছিল যে হয়তো আমি ভেট হব, যে পশু পাখির ডাক্তার হব। তো ওরকম একটা চিন্তা ছিল। পরে ঘটনাক্রমে যখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ভলেন্টিয়ার করা শুরু করলাম, তো ওই সময়টা আমিও মানে আই ওয়াজ হাংরি ফর এক্সপেরিয়েন্স। আমি নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য প্রায় সবখানে ভলেন্টিয়ার করতাম, বিভিন্ন জায়গায় করেছি। তো একটা অর্গানাইজেশন হচ্ছে নিউ ইয়র্ক সিটির আপনার আরবান ওয়াইল্ড লাইফ, অর্থাৎ শহরের যেই পশু পাখিগুলো রয়েছে, বন্যপ্রাণী রয়েছে, সেগুলো নিয়ে কাজ করার। সেটা একটা ফার্স্ট ঘটনা যখন ভলেন্টিয়ার হয়। প্রথমবার সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক সিটির আমরা যেই ওয়াইল্ড লাইফগুলো আছে সেগুলো নিয়ে কাজ হয়, সেখানে আমি অংশগ্রহণ করি এবং প্রথম রাতে আমি ক্যাম্পিং করি, অর্থাৎ বাইরে। তো আমি ছোটোবেলা থেকেও আসলে ওভাবে শহরে বড় হয়েছি ঢাকাতে, তো যার ফলে আসলে প্রকৃতির সাথে খুব একটা ক্লোজ ছিলাম না। তো এই অপরচুনিটিটা পাওয়ার পর আমার লাইক ওয়াও, যে আমি খুবই ভালো লাগে। আমি তখন একটার পর একটা এরকম বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করা শুরু করলাম, বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর, রিসার্চার, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ভলেন্টিয়ার করতাম, ইন্টার্নশিপ করতাম। করতে করতে একটা পর্যায়ে মনে হয়েছে যে এটাই চাই। আমি পশু পাখির ডাক্তার, ভেট হয়তো একটা আবদ্ধ জায়গায় আমার কাজ করতে হবে, ঠিক সেরকম আমি চাচ্ছি না। তো এইটা হওয়ার পর একটা সময় কয়েক বছর পর তখন আরও বুঝলাম যে কনজারভেশন বায়োলজি একটা ক্যারিয়ার আছে, পড়াশোনার সুযোগ রয়েছে। তো ওভাবেই আসলে শুরু হয়। তারপর একটা পর্যায়ে যখন বাংলাদেশে আসি তখন ইনিশিয়ালি গবেষণা নিয়ে, অর্থাৎ বন্যপ্রাণী গবেষণা এখনও করি, বাট মূলত গবেষক হিসাবে হতে চেয়েছিলাম। বাট এখন মূলত যে কনজারভেশন, যে আসলে যেই সমস্যাগুলো বন্যপ্রাণী, যে সমস্যাগুলোর কারণে বন্যপ্রাণী কমে যাচ্ছে, বন কমে যাচ্ছে, সেগুলোকে কিভাবে কিছুটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেই কাজগুলোই আসলে করার চেষ্টা করছি। ওইখান থেকেই আসলে কনজারভেশন কাজ শুরু হয় আর কি, যখন বাংলাদেশে আসি। জি, তো এখন আপনি কি করছেন বাংলাদেশের আপনার কাজগুলি যদি বলতেন? জি, বাংলাদেশে আমার একটি অর্গানাইজেশন রয়েছে, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স। তো আমরা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে কাজ করছি। মূলত মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের যে বিলুপ্তির দ্বার প্রান্তে যে বন্যপ্রাণীগুলো রয়েছে সেগুলোকে কিভাবে ফিরিয়ে আনা, বিলুপ্তর হাত থেকে রক্ষা করা যায় এবং আস্তে আস্তে যাতে ওদের পপুলেশন সংখ্যা বৃদ্ধি করা যায়, এবং সেই সাথে যেই জনগোষ্ঠী রয়েছে আমাদের আদিবাসী এবং স্থানীয় জনগোষ্ঠী, যারা বন এবং বনের বন্যপ্রাণীর উপর নির্ভরশীল, তাদেরকে সংযুক্ত করে কিভাবে মানে উইন উইন সিচুয়েশন যাতে থাকে, যাতে মানুষ উপকৃত হয় এবং আলটিমেটলি যে এনভায়রনমেন্ট বা আমাদের যে বন্যপ্রাণী রয়েছে তারাও যেন উপকৃত হয়। তো সেই হিসাবেই, সেই লক্ষ্যেই আসলে আমরা কাজ করছি। মূলত পার্বত্য চট্টগ্রামে আমাদের কাজ রয়েছে। এছাড়া
শ্রীমঙ্গল নর্থ ইস্টে শ্রীমঙ্গল উপজেলা লাওয়াছড়া বনাঞ্চল ওখানে কাজ করছি। কাজ হচ্ছে কোন ধরনের পশু পাখি নিয়ে কাজ করছেন? আমাদের কাজের ধরনটা হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করি, একটা জায়গায় দীর্ঘ সময়ে কাজ করার চেষ্টা করি, কারণ হচ্ছে কনজারভেশনের যে প্রবলেমগুলো রয়েছে অনেক কমপ্লেক্স, খুবই জটিল। সেগুলো আসলে শুধুমাত্র একটা প্রকল্প বা দুইটা প্রকল্পের উপর নির্ভরশীল হয়ে আসলে ওই কমপ্লেক্স প্রবলেমগুলো সমাধান করা সম্ভব না। সেক্ষেত্রে আপনার বছরের পর বছর, দশকের পর দশক কাজ করে যেতে হবে। তো সেই লক্ষ্যে আমরা আগাচ্ছি। তো পার্বত্য চট্টগ্রামে যে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে আমরা মূলত যেই বন্যপ্রাণী যে শিকার হয় সেগুলো কিভাবে কমানো যায়, ওদের জীবনযাত্রা কীভাবে উন্নতি করতে পারি, যাতে আপনার আপনার দীর্ঘমেয়াদীভাবে বন্যপ্রাণীগুলো থাকে, এবং সেই সাথেই এই ডিসিশন মেকিংগুলা স্থানীয়ভাবে যেই এগুলো আসলে কমিউনিটির পুরোপুরি অংশীদারের মাধ্যমেই আসলে আমরা করছি, ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ। স্পিসিস হিসাবে আমরা কচ্ছপ কাছিম আমাদের একটা ফ্ল্যাগশিপ, যেখানে আমরা বাংলাদেশের কচ্ছপ কাছিম আসলে প্রচণ্ডভাবে থ্রেটেন্ড, ওরা হারিয়ে যাচ্ছে। তো সেগুলোকে বৃদ্ধি করার জন্য আমরা একটা কনজারভেশন ব্রিডিং ফ্যাসিলিটি তৈরি করেছি, অর্থাৎ আবদ্ধ জায়গায় নিরাপদে যাতে ওদের সংখ্যা বৃদ্ধি করা যায় প্রজননের মাধ্যমে, এবং সেগুলোর আলটিমেটলি যাতে বনে ফিরে আসতে পারে। তো সেগুলো আমরা কনজারভেশন ব্রিডিং করে রিইন্ট্রোডাকশন করছি পার্বত্য চট্টগ্রামের কিছু জায়গাতে, এবং সেইভাবে কমিউনিটিকে আমরা এঙ্গেজ করছি যাতে এই যেই কারণে ওরা বিলুপ্ত হয়েছিল, যাতে কমিউনিটি আলটিমেটলি সেই দায়িত্বটা নেয়, এবং ওদেরকে বিভিন্নভাবে সাপোর্টের কিছু কাজ করছি। এছাড়া শ্রীমঙ্গলে আমরা বিভিন্ন রকম গবেষণার কাজ করছি। আমরা বিগত বছরগুলোতে অজগর সাপ নিয়ে কাজ করেছি, বন রুই নিয়ে কাজ করেছি, হুলুক গিবন উল্লুক যে একটি প্রাণী রয়েছে এবং বাংলাদেশের একমাত্র এই ওরা প্রচণ্ডভাবে বিপন্ন, এবং তাদের সংখ্যা যাতে বৃদ্ধি হয় আমরা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরি করেছি। অর্থাৎ বিভিন্ন সময় যেই ওয়াইল্ড লাইফ ট্রেড হয় বাট পাচার হয়, সেগুলো দেখা যায় বিভিন্ন বাচ্চা উদ্ধার হয়, এবং আলটিমেটলি যথাযথভাবে ব্যবস্থাপনা না থাকার কারণে আলটিমেটলি মারা যায়। তো সেই জন্য একটা রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা স্থাপন করেছি। তো এগুলো হচ্ছে আমাদের কাজের কিছু সংক্ষেপে বিবরণ দিলাম। তো আচ্ছা, এগুলা পাচার হচ্ছে কেন, কারণটা কি, এবং কোথায় পাচার হচ্ছে? দেখেন না, বন্যপ্রাণী পাচার অর্থাৎ ওয়াইল্ড লাইফ ট্রেড পৃথিবীর একটা সবচেয়ে বড় অবৈধ বাণিজ্য, ফোর্থ লার্জেস্ট ইলিগাল বিজনেস বলা হয়। অর্থাৎ আপনার হিউম্যান ট্রাফিকিং, আর্মস ট্রাফিকিং এবং ড্রাগস ট্রাফিকিংয়ের পরেই কিন্তু ওয়াইল্ড লাইফ ট্রাফিকিংয়ের অবস্থান। অর্থাৎ প্রায় $100-200 বিলিয়ন পর্যন্ত বাণিজ্য হয়। এটা আসলে কিছু ডিমান্ড সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে রয়েছে, যেমন যে ট্রেডিশনাল যে মেডিসিন, যেমন বিশেষ করে চায়নাতে, সেটা একটা ডিমান্ড রয়েছে। কিছু সংখ্যক মানুষ 1% পপুলেশন চায়নাতে বিশ্বাস করে, এবং সেটাও 1% হলেও সেই সংখ্যা খুব কম নয় প্রায়। এবং সেই ডিমান্ডের কারণে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির, আফ্রিকা বলেন, দক্ষিণ আমেরিকা বলেন, এশিয়া বলেন, গন্ডার, বাঘ এবং বাঘ জাতীয় প্রাণীদের যেই চামড়া, নখ, মাংস, বিশেষ করে বন রুই, তো ওদের ধারণা এগুলো খেলে বিভিন্ন রকম ওষুধ বিসুখ থেকে নিরাময় পাওয়া যায়। তো যার ফলে এই ডিমান্ডের কারণে সে ট্রেডটা হয়, এটা একটা কারণ। এবং কিছু সংখ্যক ট্রেড হয় আপনার পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে মানুষ শখ করে পোষা প্রাণী বলে পেট ট্রেড, তো সেটার একটা ডিমান্ড থাকে। যেমন আপনার গিবন বলেন, বানর জাতির প্রাণী যে বাচ্চাগুলি, সেগুলো প্রায় দেখা যায় যে মানুষের পালে বিভিন্ন রকম মিনি চিড়িয়াখানা রাখা হয়, ইউরোপে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাচ্ছে। তো সেই পেট ট্রেডের কারণে একটা ডিমান্ড, সেই কারণে এগুলো পাচার হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে মানুষ খেয়ে থাকে এই প্রাণীগুলো, যারা বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ, কিংবা লোকালিও কিছু ট্রেড হয়, অনেকেই হয়তো বাংলাদেশে এগুলো পেলে থাকেন পোষা প্রাণী হিসাবে, বাট লোকালি কেউ হয়তো খেয়ে থাকেন। তো এই সবগুলোর কারণেই আসলে এই ওয়াইল্ড লাইফ ট্রেড বা বন্যপ্রাণী বাণিজ্য হয়, এবং এটা প্রচণ্ড রকম একটা বড় হুমকি বাংলাদেশে এবং পুরো বিশ্বব্যাপী বন্যপ্রাণীর জন্য। তো ভাইয়া, সবচেয়ে চ্যালেঞ্জিং আপনার কাজের মধ্যে কোন অংশটুকু? দেখেন, পুরো কাজটাই হচ্ছে
এমন একটা কনজারভেশন, এমন একটা ফিল্ড, এখানে আসলে গ্লোবালি মানে বাংলাদেশের মতো দেশে মানুষ বলেন, সরকার বলেন, সেরকম আগ্রহ নাই, স্বাভাবিক। কারণ আগ্রহ থাকে যে ধরনের কাজগুলো যেগুলো আপনার প্রফিট হয়, টেকনিক্যাল যে ফিল্ডগুলো রয়েছে। তো কনজারভেশন হচ্ছে এমন একটা ফিল্ড সেখানে আপনার শর্ট টার্ম বেনিফিট আপনি হয়তো দেখতে পারবেন না, বাট আপনি একটা প্রকৃতি পরিবেশ সংরক্ষণ করলে এবং আলটিমেটলি আপনার ভালো হবে, মানুষ ভালো থাকবে। সেইটার দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট, যার ফলে আসলে মানুষ সাধারণত শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে খুব একটা ইন্টারেস্টেড হয় না। তো সেই আগ্রহটা বাংলাদেশের পাবলিক ইন্টারেস্ট কিভাবে আমরা জানিও না, বুঝিও না। তো সেটা সেই কারণে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কি করছি মানুষ অনেকটা বোঝানো। তারপরেও আসলে যে আগের থেকে মানুষ অনেক সচেতন হয়েছে, পুরো ব্যাপারটার সম্বন্ধে একটা ইন্টারেস্ট রয়েছে। এবং ক্লাইমেট চেঞ্জ আর বন্যপ্রাণী সংরক্ষণ, এগুলো ধরেন বন্যপ্রাণী সংরক্ষণ, ওয়াইল্ড লাইফ ট্রেড, এগুলো ধরেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ ক্লাইমেট চেঞ্জ। যে ক্লাইমেট চেঞ্জ একটা বড় সমস্যা এবং বায়োডাইভার্সিটি ক্রাইসিস সেটাও একটা বড় সমস্যার মূলগুলো হয়তো কাছাকাছি, তারপরেও কিছু আলাদা ট্রেড বা ফিচার রয়েছে, যার ফলে আসলে সলভ করতে গেলে আমাদের প্রত্যেকটা আলাদাভাবেই সমাধান করতে হবে। বিশেষ করে ক্লাইমেট চেঞ্জটা কেমন একটা গ্লোবালি দোষারোপ করতে পারি যে ধনী দেশগুলোর কারণে আমাদের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, বাট কনজারভেশন ইস্যুটা যে বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটার অনেকখানি কারণ হচ্ছে খুব লোকালি কনটেক্সটের উপর ডিপেন্ড করে যে আমরা বাংলাদেশে কীভাবে ল্যান্ড ইউজ করছি, কীভাবে বন্যপ্রাণীর জায়গাগুলো আমরা কীভাবে ম্যানেজ করছি, সেগুলোর উপর। তো সেটা একটা ব্যাপার। পাশাপাশি আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, আমাদের খুবই ছোট একটা দেশ, এখানে যে ল্যান্ডমাস রয়েছে প্রচণ্ড রকম প্রেশার প্রাকৃতিক সম্পদের উপর সেগুলো রয়েছে। এবং এরপর আলটিমেটলি যেটা হয় যে আপনি যখন সংরক্ষণ করতে যাচ্ছেন, যে কোনো কাজ বাংলাদেশে অন্যান্য দেশের থেকে অনেক কিছু ক্ষেত্রে কঠিন, চ্যালেঞ্জিং একটা পরিবেশ, ব্যুরোক্রেটিক যে সিস্টেমগুলো রয়েছে কমপ্লেক্স, এবং একটা সবচেয়ে বড় মূল চ্যালেঞ্জ হচ্ছে ফান্ডিং ইনশিওর করা। যে আপনি যে কাজগুলো করছেন সেগুলো যদি আপনি বন্ধ করে দেন, দেখা গেছে এতদিন যা করেছেন সেটা আলটিমেটলি কোনো মানে রেজাল্ট জিরো হচ্ছে। তো আলটিমেটলি এগুলো কন্টিনিউ করার জন্য আপনি কীভাবে ফান্ড রেজ করতে পারেন, সেই সাথে আপনার ইম্প্যাক্টটাও কীভাবে আপনি বাড়াতে পারলেন, তো এগুলোই আসলে মেইন চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে আমি কিছুদিন আগে দেখলাম যে আদিবাসীদেরকে উচ্ছেদ করে বড় বড় হোটেল রিসোর্ট এগুলা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আদিবাসীরা এটা নিয়ে অনেক আন্দোলন করলো। এখন যেটা হচ্ছে যে মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, আবার বন্যপ্রাণীকেও তো পাচার করে দেওয়া হচ্ছে। পুরো একদম ইল প্ল্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, তাই না? তো ওই জিনিসগুলিকে ঠেকানোর জন্য আপনার ভিশন কি? এখন কিছু কিছু ব্যাপার, আমরা কাজ করছি বাংলাদেশ প্রায় 10-15 বছর ধরে। তো যখন বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, তখন কিছু কিছু ব্যাপার রিয়েলাইজ করতে আমাদের ক্ষমতা সীমিত, আমাদের সময় সীমিত। আমি ইচ্ছা করলে সব কিছু চেঞ্জ করতে পারবো না। যদি সব কিছু একবারে চেষ্টা করি, হয়তো দেখা গেছে যে আলটিমেটলি যতটুকু করতে পারতাম সেটাও হয়তো হয় না। আমার যে সীমিত এনার্জি রয়েছে সেটাকে আমি কিভাবে ইউটিলাইজ করে বেস্ট পসিবল রেজাল্ট আনতে পারি, তো আসলে সেইভাবে আমরা স্ট্র্যাটেজিক্যালি আগানোর চেষ্টা করি। তো কিছু কিছু ব্যাপার আমাদের ক্ষমতার বাইরে, বিশেষ করে আনফর্চুনেটলি অবভিয়াসলি ব্যথিত হই যখন দেখি যে ধরেন বিভিন্ন রকম কর্মকাণ্ড হয়। বাট আমরা চেষ্টা করি কিভাবে আলটিমেটলি গভর্নমেন্টকে ইনভলভ করা যায়, গভর্নমেন্টকে মোবিলাইজ করা যায়, পাশাপাশি লোকাল কমিউনিটিটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমরা পরিবেশ ধ্বংসটা আসলে সবসময় যে টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে সেরকমও না। আপনি যদি ফসিল রেকর্ড দেখেন যে 40,000 বছর আগে যখন কোনো রকম ইন্ডাস্ট্রি ছিল না, তখন কিন্তু বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে শিকারের কারণে, লোকাল জনগোষ্ঠী। কারণ আমাদের মানুষ এভলিউশনটা হয়েছে আফ্রিকাতে, আমরা কিন্তু বনের উপর গ্রাসল্যান্ড এভলিউশন, আমাদের গ্রাসল্যান্ডের থেকে আমাদের মানুষের যে বিবর্তনটা শুরু হয়, মডার্ন যে হিউম্যান রয়েছে। তো আমরা আসলে বন মানে হিউম্যান নেচারই হচ্ছে আসলে বন ধ্বংস করা। আপনি একদম বটম লেভেলে যদি মানুষ দেখেন বা সব ক্ষেত্রেই একই রকম মাইন্ডসেট, আমরা সবাই মানুষ। তো আসলে এটা সব ক্ষেত্রেই আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং সব জায়গাতেই সচেতনতার অভাব। গভর্নমেন্ট লেভেলেও
সেই রকম ইন্টারেস্ট নাই, সচেতনতা নাই, একদম গ্রাউন্ড লেভেলে যে স্থানীয় জনগোষ্ঠী রয়েছে তাদেরও নাই। তো এবং প্রত্যেকটা জায়গাতে আপনি যদি সমানভাবে কাজ না করি তাহলে কিন্তু আলটিমেটলি সংরক্ষণ হবে না। তো এই চেঞ্জটা, কালচারাল শিফট, মাইন্ডসেট শিফট, ইট টেক্স টাইম। এবং যেটা আমি বিশ্বাস করি না যে যেটা হয় যে আমরা দুই পক্ষে দোষ দিই, এটা সরকারের দোষ, এটা ওদের দোষ, সেটা দিয়ে আসলে আলটিমেটলি সলিউশন হয় না। আপনি লিমিটেশনটা আমরা অ্যাওয়ার হতে হবে যে এই প্রবলেমটা আছে এবং সেই সমাধানটা আমরা দুপক্ষকে নিয়েই করতে হবে। এবং হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো আমাদের কিছু করার থাকে না, বাট চেষ্টা করতে হয় যাতে আলটিমেটলি এগুলো চেঞ্জ হয়। জি, থ্যাংক ইউ ভাইয়া। তো আপনি নিজেকে কিভাবে অনুপ্রাণিত রাখেন আপনার মঙ্গল মন্ত্রকে এত সমস্যার মাঝেও এত সুন্দর আগিয়ে যাচ্ছেন? ইটস এ গুড কোয়েশ্চেন। দেখেন, সবসময় যে অনুপ্রাণিত থাকি সেটাও না, যে কনজারভেশনের এমন একটা বিগার পিকচার চিন্তা করলে খুব ডিপ্রেসিং লাগে যে গ্লোবালি, বাট কিছু কিছু জায়গা আসলে ছোট ছোট স্টোরিজ বা ছোট ছোট সাকসেস স্টোরি বা ছোট ছোট জিনিসগুলা মাধ্যমে ইন্সপাইরেশন বা হ্যাপিনেসটা খোঁজার চেষ্টা করি। স্পেশালি যেখানে আমাদের যে কাজ একটা রয়েছে, কচ্ছপ নিয়ে কাজ করছি, সেখানে আমরা রিইন্ট্রোডাকশন করছি। তো সেখানে এমন একটা জায়গা আমরা রিইন্ট্রোডিউস করেছি, এটা প্রায় 30 বছর কচ্ছপ ছিল না, বিলুপ্ত হয়ে গেছে প্রজাতিটা। তো আমরা 2 বছর হয়েছে ইন্ট্রোডিউস করেছি কমিউনিটির সাথে, কমিউনিটি যাতে শিকার না করে সেভাবে আমরা নানা রকম ইনসেন্টিভ দিয়েছি, সাপোর্ট দিয়েছি, একটা অ্যাগ্রিমেন্টে গিয়েছি। এখন কিন্তু ইনিশিয়াল 2 বছরের রেজাল্ট দেখলাম যে কচ্ছপগুলো আমরা মনিটরিং করছি যাতে আসলে কি এই পদক্ষেপটা কাজ হচ্ছে নাকি, এবং কমিউনিটি পুরোপুরি ওনারশিপ নিচ্ছে এবং সেটা একটা পজিটিভ রেজাল্ট। তো এই ছোট, হয়তো বিগার পিকচারে পুরা সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়নি, বাট ছোট্ট একটা মাইলস্টোন যেটা আমাদের অনুপ্রাণিত করে ফিউচারের এগিয়ে যাওয়ার। তো এরকম ছোট ছোট ঘটনা হয়, ছোট ছোট এক্সপিরিয়েন্স হয়, সেগুলোকে আসলে ইন্সপিরেশন হিসাবে নিই, নাহলে আসলে আসলে মানে ডিরেকশনলেস হওয়ার অনেক চান্স থাকে। তো এটাই। হ্যাঁ, আমার মনে আছে আমি আপনাকে ফেসবুকে খুঁজে পেয়েছি আপনার যে কচ্ছপের কনজারভেশনের ছবিগুলি দেখে, এবং আমি চাচ্ছিলাম যে আমার বাচ্চাকে নিয়ে ওগুলো দেখতে যাব। আসলে ওগুলো খুবই খুবই অনুপ্রেরণামূলক গল্প। আর আপনার একটা ছোট্ট একটা আনন্দের গল্প বলেন আমাদের সাথে। আপনি, আমার মনে আছে যে আপনি কমিউনিটিদেরকে অনেক উদ্বুদ্ধ করছেন। তো একটা ছোট্ট একটা যদি অনুপ্রেরণার গল্প যে আপনার খুব ভালো লেগেছে মনে মনে থাকে। ছোট গল্প যে যেমন আমাদের স্থানীয় যারা রয়েছেন, যাদের সাথে কাজ করি, তারা আপনার প্রায় স্বীকার করে থাকে, এটাই কালচার। একটা সময় হয়তো সেই শিকারটা কোনো ইম্প্যাক্টফুল পড়তো না, কারণ প্রচুর বন ছিল, মানুষ কম ছিল। এখন হয়তো সেই শিকারটা অনেকটা ক্ষেত্রে সাস্টেনেবল না। তো সেই হিসাবে এক পার্টিকুলার একজন ভদ্রলোক আমাদের সাথে কাজ করতাম, পাহাড়ি। তো উনি প্রায় প্রচুর শিকার করতেন, শিকারী। তো একবার একটা কচ্ছপ আমরা কোনোভাবে উদ্ধার করেছি এবং কচ্ছপটা আনার পরে কচ্ছপটা কোনো কারণে মারা যায় এবং তারপর দিন তো মারা যায় এবং রাত হয়ে যায়, লোকটা ঘুমাতে যায়, আমরা ঘুমাই। সকালে উঠে জিজ্ঞেস করি যে তোমার ঘুম কেমন হলো? বলে যে আমার ঘুম ভালো হয়নি। আমি বলছি কেন? যে বলছে আমি ঘুমাতে পারিনি, যে কচ্ছপটা মারা গেছে, আমার খুব খারাপ লেগেছে। সো ভেরি স্মল স্টোরি বাট রিয়েলি ইন্সপায়ার্ড মি, বিকজ ও যে লোকটা কচ্ছপ শিকার করে খেয়ে থাকে, হাজার হাজার প্রাণী মেরেছে, এবং ছোট্ট একটা কচ্ছপ মারা যাওয়ার ফলেও ব্যাপারটা ওকে হার্ট করেছে। তো তখন ছোট ছোট ইনসিডেন্টগুলো পজিটিভ ইন্সপিরেশন দেয় যে না, আসলে যে উই ক্যান হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড এবং উই ক্যান মেক পিপল রেসপন্সিবল। সো এটা একটা ছোট স্টোরি, এরকম অনেক কাহিনী রয়েছে যেগুলো ইন্সপিরেশন দেয়। থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু আপনার কোনো লাস্ট মেসেজ আছে? আর বিশেষ করে আমরা যেহেতু স্থাপত্য বিভাগে পড়ালেখা করেছি এবং এই পডকাস্টের অনেক শ্রোতারাও বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশন থেকে আর ওরা শুন, তো ওদের জন্য কি আপনার কোনো স্পেশাল মেসেজ আছে? কারণ আমরা তো শুধুমাত্র বিল্ডিং বানানো, শহর বানানোর জন্য আমরা ব্যস্ত, কিন্তু আপনার কি মেসেজ যাতে আমাদের পরিবেশ নিয়ে আমরা চিন্তা করি? না, আমাদের অনেক বন্ধু রয়েছে আপনার এই ফিল্ডে কাজ করেন, তারা আমাকে অনেক ক্ষেত্রে ইন্সপায়ার করে। বিশেষ করে গাছালি নিয়ে দেখেছি ওনাদের নলেজ রয়েছে এবং সেখান থেকে অনেক শিখেছি। এবং কনজারভেশন এবং এই ফিল্ডটা, বিশেষ করে আর্কিটেকচার ফিল্ডটাতে আপনার অনেক কন্ট্রিবিউশন করা পসিবল। বিশেষ করে যেভাবে আমাদের ল্যান্ডস্কেপ ডিজাইন করা হবে, বিল্ডিংগুলো কীভাবে ডিজাইন করা হবে, তো সেই চেঞ্জগুলো আসলে আমাদের আনা পসিবল। আমার পিছনে দেখেন যেই
আমাদের যে ইউনিভার্সিটি যে বিল্ডিংটা রয়েছে এখানে যে ভার্টিক্যাল গার্ডেনিং রাখা হয়েছে বিশাল মনস্টারা। তো এই বিল্ডিংটাতে কীভাবেই সেই প্রকৃতির সেই কম্পোনেন্টগুলা ইনকর্পোরেট করা হয়েছে এবং সেটা আসলে ইন্সপায়ারেশন করে। এবং আমার মেসেজ থাকবে যে উই নিড টু কিপ আওয়ার হোপ, যে আমাদের আশা রাখতে হবে যে একদম পেসিমিস্টিক হয়ে যে কিছুই হবে না। সেক্ষেত্রে হলে দেন আমাদের কাজ করার মোটিভেশনটা থাকবে না, যে চেঞ্জ করা পসিবল, সময় লাগে। তো সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ আপনাকেও।